আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' রচনার সমগ্র এই গ্রন্থটির রিভিউ করতে চলেছি। এই গ্রন্থটি আমি যখন কিনেছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম। ২০০০ মনে হয় ১৬ বা ১৭ সালে। তখন আমার বয়সও অল্প ছিল এবং তখন বিদ্যাসাগরের সমগ্র রচনা পড়ার একটা ইচ্ছা জেগেছিল। এটা বিদ্যাসাগরের মা। তো তখন আমি বইটা কিনেছিলাম। এটা হচ্ছে বিদ্যাসাগরের হাতের লেখা। হাতের লেখার কিছু বুঝতে পারছেন? কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। যাই হোক বড়, বড় মানুষদের হাতের লেখা শুনেছি নাকি এমনই হয়। এটা হচ্ছে ওনার বাবা আর এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে হ্যাঁ, এই যে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি আর হচ্ছে এটা হচ্ছে তার বাবার শ্মশান যাত্রার সময় বিদ্যাসাগর। এছাড়াও আর কিছু নেই। এছাড়া এই বইটার একটা সব দেখছি যে যতটা মোটামুটি আছে বিদ্যাসাগরের সবই লেখা আছে। কথা মুখে, আমার কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনপঞ্জি, বর্ণপরিচয়, ঠিক আছে? যেটা বাচ্চারা পড়ে। কথামালা, বোধোদয়, বেতাল, পঞ্চবিংশতি, চরিতাবলী, জীবনচরিত, রামের রাজ্যাভিষেক, সীতার বনবাস, মহাভারত, বাংলার ইতিহাস, আখ্যানমঞ্জুরি, শব্দমঞ্জুরি। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে এতে সমস্ত কিছু নেই। কেননা আমি শুনেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের একটা নাটক অনুসারে কিছু একটা লিখেছিলেন, অনুবাদ করেছিলেন বাংলাতে। আ আমার নামটা এখন মনে আসছে না। কি একটা শব্দ আ কল্প কি আ আমি যাই হোক আমার মনে আসছে না ভালো মতো। মানে এমন ব্যাপার পেটে আসছে মুখে আসছে না। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে সে সময় বর্ণপরিচয় যা ছিল সমস্ত কিছুই এখানে দেয়া আছে। যদিও বর্ণপরিচয় আমাদের অতটা লাগবে না। বাট এর যে লেখাগুলো আছে সেই লেখাগুলো বা এই গল্পগুলো পড়লে অনেকটা নস্টালজিয়া লাগে। কারণ ছোটবেলায় যখন আমরা পড়া শুরু করেছিলাম তখন মারা আমাদের এরকম বর্ণপরিচয় ধরে, ধরেই পড়াতো। তারপরে সহজ পাঠ এসছে। স্কুলে তো সহজ পাঠ এসছে। কিন্তু সহজ পাঠের সাথে, সাথে আমরা বর্ণপরিচয়ও পড়েছি। মানে দুটো করেই পড়াতো। ঠিক আছে? এছাড়াও এখানে দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত ছোট, ছোট কথামালাগুলো আছে এগুলোও সব পড়েছি ছোটবেলায়। তো এগুলো এমন নয় যে আজকেরকে দিনে দাঁড়িয়ে আমরা যে গল্প উপন্যাস করি সেই তুলনায় অত্যন্ত মানে কি বলবো? সেই তুলনায় একদমই বেসিক লাগে বাচ্চাদের শিশুদের লেখা। তো এখানে আমি সেই বিচার করব না। আমি বিচার করব যে আমাদের ছোটবেলার যে গল্পগুলো আমরা পড়েছি সেগুলো কতটা ফিরে আসছে। যখন আমি বইটা পড়ছিলাম তো আমার ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে হয়েছিল। যে তখন কি সুন্দর মারা, ঠাকুমারা এই সমস্ত গল্পগুলো পড়ে, পড়ে শোনাতো এবং আমরা চেষ্টা করতাম, মন দিয়ে শুনতাম। আজকের দিকে বড় হয়ে গেছি কিন্তু সেই গল্পের যে রসগুলো ছিল সেগুলো কিন্তু এখনো স্মরণ হয়নি। যাই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক চেষ্টা করেছিলেন। বাংলার যে অনেক সংশোধন করেছিলেন। বাংলার বর্ণমালা থেকে শুরু করে বাংলাকে সঠিক পথে নিয়ে যাওয়া এবং তার জন্য আমরা ঋণী হয়ে থাকবো। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর আসলেন এবং ছোট গল্পের সূত্রপাত করলেন। বঙ্কিমচন্দ্র আসলেন, তিনি উপন্যাসের সূত্রপাত করলেন। তো এরা বাংলার সাহিত্যকে, বাংলা লেখাকে, রচনাকে আরো সুন্দরভাবে নিয়ে গেছে। তবে হ্যাঁ, এমন নয় যে তার আগে বাংলা সাহিত্য উন্নত হয়নি। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে জানি, সেখানে অপূর্ব সুন্দর বাংলা সাহিত্য রস তৈরি করা হয়েছে। যদিও তখনও অব্দি বাংলা সাহিত্য কাব্য আকারেই ছিল। বাট স্টিল আমরা বাংলা সাহিত্যে যখন কথা বলছি, তখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য কি যেন একটা আছে? চৈতন্য চৈতন্য হ্যাঁ, লোচন দাস ঠাকুরের চৈতন্যমঙ্গল। তো এগুলোকে আমরা অবশ্যই উল্লেখ না করে থাকতে পারছি না। এরপরে ২য় ভাগ যেটা আছে বাংলার ইতিহাস, এটা একটুখানি বেশ আমার ভালো লেগেছে। কারণ এখানে বাঙালির যে ইতিহাস সেটাকে বেশ মানে ভালোভাবে তিনি তুলে ধরেছেন। যদিও তখনকার দিনে ইতিহাস অনেকটাই মানে সবে সূত্রপাত হচ্ছে। বিদ্যাসাগরের সময় বুঝতেই পারছেন, তখন খুব বেশি কিছু হয়নি। সবে ইংরেজরা জাঁকিয়ে বসছে। তো এখানে বাঙালির যে ইতিহাসগুলো রয়েছে সেটা এমন এক খুব বিস্তৃত ইতিহাস রয়েছে। ইংরেজদের ইতিহাস কিছুটা মানে ইংরেজরা ভারত শাসন করার কিছুটা ইতিহাস রয়েছে। কিন্তু প্রাচীন বাংলার ইতিহাস ততটা খুঁজে পাওয়া যায় না। আখ্যানমঞ্জুরি গল্পটাও বেশ ভালো এবং আখ্যানমঞ্জুরিতে অনেক উপদেশ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এইগুলোর জন্য আখ্যানমঞ্জুরি খুব সুন্দর লেগেছে আমার। এছাড়াও শব্দমঞ্জুরিটাও খুব সুন্দর। শব্দমঞ্জুরিতে প্রধানত প্রত্যেকটা যে শব্দের বাংলা শব্দের মানে সেগুলোকে ব্যবহার করা হয়েছে এবং আমার এটা আশ্চর্য লেগেছে যে এখানে এমন, এমন বাংলা আছে মানে এটাকে বাংলা ডিকশনারি বলতে পারেন। এমন, এমন বাংলা শব্দ আছে যেগুলো কিনা আমার কাছেও মানে সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না। যেমন এই অঙ্গগোষ্ঠক এটাই ধরুন না কেন? অঙ্গগোষ্ঠক কেউ ব্যবহার করেছে? অঙ্গগোষ্ঠক মানে হচ্ছে অঙ্গের সৌন্দর্য, কোনো অবয়ব গঠনে কোনো দোষ না থাকা। আমি জানতাম না এরকম। তারপরে অতিরেক, তারপরে আছে হচ্ছে মোটামুটি অনেক শব্দ জানি। তারপরে অতর্কিতচর এই শব্দটা তো নতুন আমার কাছে। তবে অতর্কনীয় বাংলার তো প্রচুর শব্দ আছে। তো যাই হোক অনেক কটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ ভালো করে রেখেছেন। এখানে তারপরে দিয়ে কিছু অনেক শব্দ আছে। ঠিক আছে? শব্দমঞ্জুরিটা মেইনলি যত বাংলার শব্দ সম্ভব হয় ততটাকে তিনি সংগ্রহ করে রেখেছেন। যদিও এটা পুরোপুরি নয় কারণ বাংলার শব্দ প্রচুর, প্রচুর। একটা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি যদি দেখেন বা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি দেখেন তো দেখবেন কত কিছু আছে সেখানে। তারপরে শকুন্তলা আছে। এখানে শকুন্তলার কাহিনীটা তিনি তুলে ধরেছেন। তবে হ্যাঁ, আ আমার মনে হয় এখনো এটাকে পুরোপুরি সমগ্র বলা যায় না।
কারণ এখানে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনে হচ্ছে আরও কিছু কিছু উপন্যাস বা কিছু কিছু রচনা যেগুলো কিনা এখানে স্থান পায়নি, আমার সেটা মনে হচ্ছে। তো আমি তখন তো অত বুঝতাম না, অত জানতামও না, তাই কিনে নিয়েছিলাম। তবে হ্যাঁ, বেসিক যদি শুরু করতে চান বিদ্যাসাগরের ব্যাপারে জানার ব্যাপারে, তার রচনার ব্যাপারে জানার ব্যাপারে, সেক্ষেত্রে হয়তো এটা করতে পারেন। বাট আমি যদি বলি, আমি মনে হয় শিশু সাহিত্য সংসদে বিদ্যাসাগরের যে রচনাবলী আছে সেটাতে মনে হয় সবকিছু রয়েছে। আমি আরেকবার খোঁজ করব, সন্ধান করব এবং একদম পাকাপোক্তভাবে বলব। তাছাড়া অনলাইনে দেখবেন অনেক সময় পিডিএফও পাওয়া যায় বিদ্যাসাগর রচনা সমূহ। সেক্ষেত্রেও আপনি হয়তো পুরো পেয়ে যেতে পারেন, সেটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমার কাছে যেহেতু এটার একটা হার্ড কপি রয়েছে, তাই আমি আর এটার পিডিএফ এর দিকে যাইনি। যাই হোক, এই অনেকদিন পরে ভিডিও যাওয়ার জন্য দুঃখিত। এই সংক্ষিপ্ত একটা ভিডিও ভাবতে দেখলাম, আবার আরেকদিন ফিরে আসবো।